ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি, শাপলা পেতে লড়বে এনসিপি। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার ফোন আলাপে ভয়াবহ তথ্য ট্রাইব্যুনালে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আমি কাউসার খোকন। আমার হাতে বেশ কিছু নিউজ আছে গতকালকে এবং আজকের মিলিয়ে। এখান থেকে আমরা যেগুলো বাছাই করেছি তার মধ্যে যেটা আমার প্রথমে চোখে পড়ছে কাউসার, সেটা হচ্ছে গতকাল ইসিতে গিয়েছিল এনসিপি দল, যেটাকে আমরা বলি জাতীয় নাগরিক পার্টি। একটা প্রতিনিধি দল গেছিল, সার্জিস আলম ছিল। যাওয়ার পরে তারা যে পুরাতন বায়না আবার, এটা কিন্তু ইসি আগেই বলে দিয়েছে যে যেহেতু শাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, এটাকে কোনোভাবে পূর্বেও কাউকে দেওয়া হয়নি নির্বাচনের প্রতীক হিসেবে, ভবিষ্যতে কাউকে দেওয়া হবে না। কিন্তু নাছরবাদা এনসিপি এই একটার পিছনে তারা লেগে আছে কেন, একটু বলবেন দর্শকদের? হ্যাঁ, ধন্যবাদ কাজল ভাই। শাপলা আমাদের জাতীয় প্রতীক, জাতীয় ফুল। তো এটা আগেই বলা হয়েছে ইসি থেকে, কিন্তু এনসিপি নেতারা বলছে ভিন্ন কথা, বলতেছে শাপলা জাতীয় ফুল এই অজুহাতে দেওয়া হচ্ছে না। কিন্তু কাঁঠালকে, জাতীয় ফল কাঁঠালকে ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক হিসেবে। হ্যাঁ, আরেকটা ভাগ। আবার তৃণমূল বিএনপির দলটির নামের বরাদ্দ দেওয়া হয়েছে সোনালী আঁশ প্রতীককে। হ্যাঁ, শাপলা জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে তালিকাভুক্ত হতে আইনগত কোনো বাধা নেই জানালেন এটা এনসিপির নেতারা। মানে যুক্তি দেখাচ্ছে, তারা যুক্তি দেখাইছে। হ্যাঁ, তারা সর্বশেষ বুধবার গতকাল শাপলা বরাদ্দ নিয়ে আইনি ব্যাখ্যা নিয়ে ইসির কাছে চিঠি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হ্যাঁ, এতে বলেছেন যে জাতীয় প্রতীকের 4টি স্বতন্ত্র উপাদানের মধ্যে শাপলা হচ্ছে একটি, কিন্তু অন্য উপাদানগুলোর মধ্যে বিএনপি কে ধানের শীষ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে তারাই প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে, তাইলে শাপলাকে কেন না? এটা হচ্ছে এনসিপির কথা। এখন এনসিপি আরেকটা সূত্র বলছে শাপলা প্রতীককে আইন দিতে আইনগত কোনো বাধা নাই। এনসিপির সঙ্গে ইসির একাধিক বৈঠকে নাকি এই কথা হয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে শাপলা দেওয়া হবে, সেটাকে এমনকি শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানোরও ঘোষণা দেয় ইসি। এমনকি আপনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, এনসিপির শীর্ষস্থানীয় নেতারা বসবেন। শুধু তাই না, তারা রাজপথে নামারও একটা ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি আইনের লড়ে যাবেন। তারা এক কথায় বলা যায় যে তারা শাপলা প্রতীক না নিয়ে যাবে না। এবার আমি গতকাল একটা নিউজ আমার চোখে পড়ছে, আপনারা নিশ্চয়ই চোখে পড়ছে, দর্শকরা দেখেছেন। সার্জিস আলম এনসিপির আরেক নেতা, সমন্বয়ক যাকে বলেন, সমন্বয়ক ছিলেন, আহ্বায়ক এখন, তিনি বলছেন শাপলা ছাড়া কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নেব, এক ধরনের হুমকি। এবং আপনার মনে আছে এনসিপি যখন আগে কোনো সমাবেশ করতো তারা কিন্তু শাপলা প্রতীকটা নিত, তখনও কিন্তু তাদেরকে শাপলা প্রতীকটা দেওয়া হয়নি, কিন্তু তারা প্রচার প্রচারণা সব জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু শাপলা প্রতীকটা ব্যবহার করতেছেন। আচ্ছা, এটা আইনি মারফত যে কোনো মূল্যেই তারা শাপলা প্রতীক নেবেন এমন একটা তাদের অবস্থান। এখন ঘটনা হচ্ছে কাসার ভাই, এখন ধরেন আপনার কথাই বলে, আপনি যেহেতু সাংবাদিক নির্বাচন করেছেন, আপনার কি প্রতীকের খুব দরকার আছে? আপনার যদি কর্মকাণ্ড ভালো থাকবে, আপনার যদি জনপ্রিয়তা ভালো থাকে, আপনি যদি দুর্নীতি না করেন, আপনার দলের আদর্শ যদি ঠিক থাকে, আপনি যদি জনগণের জন্য কাজ করেন, আপনার কি প্রতীকটা ফ্যাক্টর করে? নো, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি জনপ্রিয় হন, আপনি যদি হন, আপনি একটা মগ মার্কা নিয়ে করেন না কেন, এই মগ মার্কাই সবচেয়ে জনপ্রিয় হবে। মানে যাকে বলে এটাই একটা আদর্শ হবে, এটাই একটা সাইন হবে। প্রার্থীর জনপ্রিয়তার কাছে কলা গাছ দিল কোনো কলা গাছ জনপ্রিয় হবে, এটাই আসলে এনসিপি নেতাদের ভাবা উচিত। আমি পূর্বে একটা অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, যে কোনো রাজনৈতিক দল গড়তে হলে তরুণরা অবশ্যই থাকবে, কিন্তু অভিজ্ঞতার একটা দাম আছে এবং অভিজ্ঞ লোকদের অভিজ্ঞতা এবং তারুণ, পৌর এবং তারুণ, এদের সমন্বয় কিন্তু একটা রাজনীতিতে খুবই শক্তিশালী হয়। তো আমার যেখানে মনে হয় যে তারুণ্যের কোনো ঘাটতি নেই এনসিপিতে, তাদের আপনার স্পিরিটেরও কোনো ঘাটতি নেই, মাঠ কাঁপানোর মতো নেতা তাদের আছে, কিন্তু অভিজ্ঞতা মানে তাদেরকে একটা গাইডলাইন দেবে, এই ধরনের বহু কথা বহুবার বলা হয়েছে, তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো এখন কেউ নাই। এখন পর্দার আড়ালে কি আছে আমরা তো সেটা জানি না। তো তাহলে এটা সময় বলে দেবে, যেহেতু নির্বাচনে আরো বাকি আছে ফেব্রুয়ারি মাসের, আর নিবন্ধনের তো এখনো চূড়ান্ত হয়, মানে আপনার প্রতি বরাদ্দ তো চূড়ান্ত হয়নি। তারা বলছে সরল পথে না হলে লড়াই পথে যাবে, হ্যাঁ, বক্র পথে যাবে। তো দেখা যাক কি হয়।
সর্বশেষ ইসি কিন্তু এটা ডিসিশন নিতে হবে। ইসি ডিসিশন নেবে, ওরা তো লড়ে যাবে কিন্তু ডিসিশন নেবে ইসি। হ্যাঁ কাজল ভাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই আশা করছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে যার যার মতো। এখন বিভিন্ন জরিপও চলতেছে এই নিয়ে, আপনি যদি সেই জরিপের ফলাফল বা জরিপের নিয়ে একটু বলতেন। আমাদের দেশের নির্বাচন বলেন আর মার্কিন যুক্তরাষ্ট্র বা যেখানে দেশের নির্বাচন বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন ব্যানারে আপনার জরিপ করে থাকে। এখন জরিপের ফলাফল যে সব সময় সঠিক হয় তা কিন্তু না, কিন্তু নির্বাচনে একটা আভাস পাওয়া যায় দলগুলা কত ভোট পাবে, কত পার্সেন্টেজ পাবে, তারপর আবার নারী ভোটাররা কাদের ভোট দেবে, তরুণ ভোটাররা কাদের ভোট দেবে। কারণ হচ্ছে একটা জনগোষ্ঠী সবার কাছে তো যাওয়া যায় না, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী না গিয়ে ধরেন কিছু তারুণ্য, কিছু পৌর, কিছু হচ্ছে মহিলা ভোটার, নারী ভোটার, তারপর কিছু হচ্ছে আমরা যাতে চতুর্থ তৃতীয় লিঙ্গ বলে থাকি, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন লোকজনের সমন্বিত করে ধরেন একটা জরিপ চালানো হয়। সে ধরনের এক জরিপ চলেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটা বেসরকারি সংস্থা। তাদের এই জরিপে অংশগ্রহণ করেছেন 10,413 জন দেশের বিভিন্ন স্থানে, শুধু ঢাকায় না। এই ইনোভেশন কনসাল্টিং এর জরিপে যেটা উঠে এসেছে খুবই ইন্টারেস্টিং। আপনার এখানে যে আমি বললাম যে 10,413 জন যারা ভোট দিবেন, ভোটারই বলা যাবে, তারা অংশ নিয়েছেন। তাদের জরিপে তথ্য বলছে 41.1% ভোটার বিএনপিকে সমর্থন করে, তার মানে বিএনপিকে তারা ভোট দিবে। জামাতে ইসলামীকে দেবে 30.3, আর নিবন্ধন স্থগিত আওয়ামী লীগকে 18.8। এই ক্ষেত্রে বিএনপি এগিয়ে আছে এবং এনসিপি নতুন যে দলের কথা বলছি তাদের সমর্থন রয়েছে 4.1%। আমি আবার বলছি দর্শকদের, এটা কিন্তু একটা বেসরকারি সংস্থার জরিপ। এ ধরনের যত সময় যাবে মানে ফেব্রুয়ারির আগ পর্যন্ত আরো কিছু জরিপ দেখতে পাবো। আপনার বিদেশি সংস্থা, বিদেশি যে এনজিও গুলো আছে তাদেরও কিন্তু তারা জরিপ করে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক জরিপ করে, বিভিন্ন যে সুজন যে ছিল তা নির্বাচন নিয়ে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের জরিপ করবে। সে জরিপের ফলাফল অন্যরকমও হতে পারে। তাহলে 8টা বিভাগে তারা জরিপটা চালিয়েছে। এই 8 বিভাগের মধ্যে দেখা গেছে যে 6টিতেই বিএনপি এগিয়ে রয়েছে। আর জরিপে দেখা যাচ্ছে যে তথ্যটা তারা প্রকাশ করেছে, চলতি বছরের মার্চে বিএনপির ভোট ছিল 41.7%, আর চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে তা 41.30%, এখানে বেড়েছে 7 থেকে 30। আর জামাতের ভোট 31.6 থেকে কমেছে 30.3%। এরা মাসওয়ারি করে করছে। আর বিপরীতে আওয়ামী লীগের ভোট 6 মাসের ব্যবধানে বেড়ে 14 থেকে 4.8 বেড়ে 18.8% পৌঁছেছে। আর এনসিপি 5.1 থেকে কমে 4.1%। এটা তো এক মাসে করে না, জরিপটা দেখা গেল 6 মাস। 6 মাস বিভিন্ন মাসের গড় তারা হিসাব করে, সেই অনুযায়ী কিছু দলে বেড়েছে, কিছু দলে জনপ্রিয়তা কমেছে। এই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগের যে এখন এই অবস্থায়ও তারা বেড়েছে আগে 6 মাস আগের তুলনায়। আর আপনি প্রতিবেদনে আলো উল্লেখ করা হয় সিদ্ধান্ত, মানে যেটাকে বলে ফ্লোটিং ভোটার যাতে বলে, যারা কখনো সিদ্ধান্ত নিতে পারেন, অনেক সময় তাদের ভোটেই কিন্তু ফলাফল নির্ধারণ হয়। এই ধরনের 29.4 থেকে বেড়ে 32.6%। আমি আবার রিপিট করছি, 32.6% ভোটার এখনো ঠিক করেনি তারা কাকে ভোট দেবে, এবং 32.6% কাউসার, এটা অনেক বড় অংশ। অনেক সময় দেখা যায় কাজল ভাই বাইরে থেকেও জানে না কাকে ভোট দিবে, সিল মারার সময় সিদ্ধান্ত নেয় যে তাকে আমি ভোট দিই। হ্যাঁ, শেষ সময় আর কি। আর বিএনপির ভোট, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিএনপির ভোট ব্যাংক প্রধানত দেখা গেছে যে বয়স্ক প্রজন্মরাই বেশি ভোট দিবে বিএনপিকে। জামাতের ভোট ব্যাংক তরুণ প্রজন্মের, যারা তরুণ আছে তাদেরকে অনেক অংশ জামাতের পক্ষে। আর আওয়ামী লীগের ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে, এটা জরিপে আসছে। তো আমি তো ইনোভেশন কনসাল্টিং এর জরিপ দেখালাম, আশা করছি এই পলিটিক্স অনুষ্ঠানে আরো কিছু জরিপ সামনে আসবে তাদেরটাই, কিন্তু এদের ফলাফল অনুযায়ী বিএনপি 41.1% তে আগিয়ে আছে। আমি আপনার কাছে অনুরোধ করব যে নেক্সট যে জরিপগুলো আসবে সেগুলো আমাদের মাঝে তুলে ধরবেন। ঠিক আছে, এটা আমরা দর্শকদের আপনার অনুরোধ রাখলাম, এবং দর্শকরাও জানতে চেয়েছেন। আমরা শেষ পর্যন্ত মানে নির্বাচন আগ পর্যন্ত যে জরিপগুলো আসবে সেগুলো দেখাবো। এখনকার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
জুলাই আন্দোলনের সময় যারা বিভিন্ন সময় দোষী, যারা আপনার বিভিন্ন অপকর্মের হুকুমদাতা, তাদের বিরুদ্ধে কিন্তু একটা ট্রাইব্যুনাল চলছে। এবার এটা মোটামুটি বলতে পারেন এটা শেষের পর্যায়ে রয়েছে, এটা জানুয়ারিতে শেষ হওয়ার কথা ওইভাবে টার্গেট, এবং ফেব্রুয়ারিতে একটা যেটাকে বলে রায় হওয়ার কথা রয়েছে যদি স্বাভাবিকভাবে প্রক্রিয়াটা চলে। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ফোনালাপ, বেশ কিছু ফোনালাপ, তথ্য প্রমাণ আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। সেইটারই আপনার কিছু অংশ গতকাল ট্রাইব্যুনালে এসেছে এবং ট্রাইব্যুনাল সেটা গণমাধ্যমকে জানিয়েছে যে কি কি এই সম্বন্ধে আপনার কাছে কি রয়েছে। হ্যাঁ কাজল ভাই, জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় বুধবার 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি জোহান এই মামলার একজন তদন্ত কর্মকর্তাও, সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তাইলে এখন কথা হচ্ছে এই আপনার উনি যে সাক্ষ্য দেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন দক্ষিণ সিটির মেয়র তাপসের মধ্যে যে ফোন আলাপ হয়, শেখ হাসিনার আত্মীয় যে ফোন আলাপটা হয় সেটা এখানে উঠে আসে, অনেকটা গা শিহরে দেওয়ার মতো কিছু তথ্য এখানে উঠে আসে। তো সেইখানে এইখানে ফোন আলাপে দেখা গেছে যে অনেক যে আপনার মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন 15 তারিখ থেকে 27-28 জুলাই পর্যন্ত যে রাজধানীতে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলার নির্দেশনা দিয়েছেন ওই জবানবন্দিতেও যেটা দিয়েছেন শেখ হাসিনা, মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করেছেন সাবেক মেয়র তাপস। তো এখন যে আপনার যেটা হচ্ছে ট্রাইব্যুনালের প্রদর্শিত তাপস এবং শেখ হাসিনার এক পর্যায়ে তা বলেন যে আমি একটু হুবহু তুলে ধরতেছি তাপসের বক্তব্যটা, যেহেতু ফোন আলাপটা সেটা হচ্ছে তাপস বলেন যে জি আপনি সর্বোচ্চ নিরাপত্তা করেন। তখন শেখ হাসিনা বলেন সব জায়গায় আগুন, বিআরটিসি ও বন্ধ করে দিয়েছে, পোড়াইয়া দিয়েছে, বিটিভি পোড়াইয়া দিয়েছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পোড়াইয়া দিচ্ছে, এখন চলবে কিভাবে? তখন তাপস বলেন যে এইটা ভালো হয়েছে জি। শেখ হাসিনা বলেন মেশিনপত্র সব পুড়ে গেছে, আমি যা বলেছি পোড়াতে তাও আমাদের সেতু ভবনও পোড়াইয়া দিচ্ছে। তাপস বলেন জি, ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে। তাহলে আপনার এই প্রথম যে ফোনালাপের যে কথাটা, এটা ধরলে আমরা যেটা গণমাধ্যমে আসছে সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে সাবেক প্রধানমন্ত্রী এত কিছু মনে পোড়াতে বলেনি, নির্দিষ্ট কিছু কিছু জায়গা পোড়াতে বলছে, কিন্তু ওরা তার চেয়ে বেশি পোড়ানো হয়েছে। সেটাই মোটামুটি। কাজল ভাই আপনার মনে পড়ে কিনা খেয়াল করে দেখেন, যখন এইসব হচ্ছিল আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলো হচ্ছিল, তখন একটা আমরা চায়ের দোকানে আলাপ হোক, কোনো আড্ডায় হোক বা হাঁটতে পড়তে চলতে পড়তে অনেক সমালোচনা শুনি, অনেক কথা শুনি। তো তখন আমি একটা টি স্টলে শুনেছিলাম যে দুইজন বসে চা খাচ্ছে, ওইখানে অনেক আলাপ হয়, অনেক বড় বড় বিষয় রাজনীতিবিদরা ওখানে আলাপ করে। তো ওইখানে কেউ বলতেছিল যে এটা শেখ হাসিনার নাটক, এটা শেখ হাসিনাই করছে। তো সাধারণ পাবলিক কিন্তু কিছুটা আজ করতে পারছে যে এটা সরকার প্রধানের দ্বারাই কিছুটা হচ্ছে। আপনার সাথে যখন কথা বলছে আমার একটা দৃশ্য চোখে ভাসতেছে, আপনার ভাসতেছে কিনা জানি না, দর্শকরা এই যে দৃশ্যটা আপনারা দেখেছেন, মেট্রো রেলে যখন আপনার 10 নম্বর গোলচক্কর যে স্টেশনটা পুড়িয়ে দেওয়া হলো, তখন টিস্যু নিয়ে চোখ মুছতে মুছতে সাবেক প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছিলেন। মানে ওই টি স্টলে ওই ধরনের কথাবার্তা হয়েছে আর কি। এখন এগুলো প্রমাণ আসতেছে, সময় যত যাবে আরো ওই ধরনের প্রমাণ আসবে। এবং এখানে আপনার শেখ হাসিনার সাথে কিন্তু আরো যেমন 14 দলের হাসানুল ইনু, ওনারও কথোপকথনের রেকর্ড জমা দেওয়া হয়েছে। তাপস ছিল, তারপর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য SM মাকসুদ কামাল যিনি গ্রেপ্তার হয়েছেন, জাসদ সভাপতি হাসানুল ইনু তো আপনার জেলখানায় রয়েছেন। হ্যাঁ, এইসব ভিডিওগুলো ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, সবগুলো সবই প্রকাশ করা হবে। কাজল ভাই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আছেন নিউ ইয়র্কে। তো উনি ধারাবাহিক কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতেছেন, বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করতেছেন, সৌজন্য সাক্ষাৎ বা অফিসিয়াল আনঅফিসিয়াল সবই, অনেক কিছুই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তো সেই বিষয়ে গতকাল কি আপনি কার্যক্রমে ছিলেন
কর্মসূচি তার কি কি ছিল যদি আমাদের একটু জানান। আচ্ছা, আগামীকাল 26 তারিখ উনি জাতিসংঘে ভাষণ দিবেন। এর আগে তিনি খুবই 2 দিন খুবই কর্মব্যস্তময় সময় কাটিয়েছেন। সেরকমই গতকাল আপনার উনি প্রথমে ইটালির মেয়রের সাথে দেখা করতে গেছেন, ওনার সাথে কথা বলেছেন। উনি এছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। এই সময় তিনি দেশে গণতান্ত্রিক রূপান্তর, যে একটা আমরা তো রূপান্তরের ভিতর দিয়ে যাচ্ছি, গণতন্ত্র, আসন্ন জাতীয় নির্বাচন, বৈশ্বিক স্বাস্থ্য, সামাজিক উদ্যোগ, ক্রীড়া, শরণার্থী সংকট, যেটা আমি বলছিলাম আপনার রোহিঙ্গাদের নিয়ে, এবং টেকসই উন্নয়ন লক্ষ্য SDG যেটাকে আমরা বলে থাকি, বাস্তবায়নে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেন। মূলত যাদের সাথেই উনি বসছেন এই বিষয়গুলোই কথা আসছে। আমাদের নির্বাচন নিয়ে কি কোনো কথা? হ্যাঁ, নির্বাচন নিয়ে উনি বারবার একই কথা বলছেন যে 26 তারিখ ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে উৎসবমুখর পরিবেশ এবং গণতন্ত্রের নতুন একটা পথে বাংলাদেশ হাঁটবে, তরুণ প্রজন্ম ভোট দিবে, তাদের আকাঙ্ক্ষা হবে। বা গত 17-18 বছর মানুষ ভোট দিতে ভুলে গেছিল, এবং আমি গতকালই বলেছিলাম উনি বারবার ইউরোপীয় ইউনিয়নের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠাতে বলছেন যারা এই নির্বাচনকে কাভার করবে। গতকাল আপনি নিউ ইয়র্কে প্যারিসে মেয়র অ্যানে হিলডার্গের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সরকারের নেতৃত্বে সংস্কারের কার্যক্রম, ক্রীড়া, সামাজিক ব্যবসা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে মেয়রের সাথে কথা বলেন। তিনি বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে, আমাদেরও প্রত্যাশা। আর উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে তহবিল বৃদ্ধির জরুরি ব্যবস্থাপনা করতে পারে। আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন এসে এই রোহিঙ্গাদের যে তহবিলটা, এটা কিন্তু ম্যাক্সিমাম দাতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, বাইডেন প্রশাসন দিত, কিন্তু ট্রাম্প এসে এটা অর্ধেকে নামিয়ে দিয়েছে। এর ফলে স্বাভাবিক কার্যক্রম রোহিঙ্গাদের মানে থেমে গেছে। হ্যাঁ, সে সময় মেয়র আশা প্রকাশ করেন একদিন রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদা সহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে করবেন। আরেকটা ইন্টারেস্টিং বৈঠক হয়েছে আপনার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে। উনি ভারতীয় এবং মার্কিন নাগরিক। ওই বৈঠকে রাজনৈতিক রূপান্তর থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার, তারপর তহবিল, বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। চট্টগ্রাম যে আমাদের বন্দরটা রয়েছে সেটা আধুনিকায়নের জন্য আঞ্চলিক অর্থনীতি একীকরণ এবং এশিয়ার তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা, এইসব বিষয়ে এই বাঙ্গার সাহেবের সাথে কথা হয় ওনার। আর সর্বশেষ ট্রাম্পের সংবর্ধনায় যোগ দেন। উনি একটা পার্টির আয়োজন করেন, অন্যান্য রাষ্ট্রনায়কের সাথে ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়া হয়। ডক্টর ইউনূস ওখানে যোগ দেন এবং এই সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। আমরাও সেদিকে চেয়ে আছি। এবং ওই অনুষ্ঠানে বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের সাথে উনি ফাঁকে ফাঁকে কথাও বলেছেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তেবগ। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, খুবই একটি ইম্পর্টেন্ট পার্সন, ওনার সাথে, এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। মোটামুটি কর্মব্যস্ত সময় গিয়েছে এবং তিনি যেখানে গিয়েছেন আমাদের রোহিঙ্গা সমস্যা, আমাদের নির্বাচন নিয়ে কী প্রসপেক্টে, আমাদের তরুণ প্রজন্ম কী করছে, ইনভেস্ট, আমাদের বন্দরগুলো কীভাবে চলছে, সব বিষয়ে মোটামুটি উনি আলাপ করেছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগে পলিটিক্স অনুষ্ঠানে আপনারা ধৈর্য সহকারে ছিলেন বলে আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন। আর আমাদের এখানে যদি আপনারা কিছু দেশের পলিটিক্স ব্যাপারে কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।